তো তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ যে আমরা আলোচনা করব, তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ মূলত দুটো আলোচনা করেছিলাম আমরা। যে তৎপুরুষ সমাসকে যদি আমরা শ্রেণীবিভাগ করি, তারা দুটি প্রধান শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে কারক ও অকারক সম্পর্কের ভিত্তিতে প্রকারভেদ, কারক ও অকারক সম্পর্কের ভিত্তিতে প্রকারভেদ। আর একটা হচ্ছে এই গঠন ও অর্থ অনুযায়ী প্রকারভেদ। এই দুটি প্রধান ভাগে ভাগ করা হয় এবং এই ভাগের মধ্যে আবার উপবিভাগ রয়েছে বা উপশ্রেণী বিভাগ রয়েছে। তো কারক ও অকারক সম্পর্কের যে ভিত্তিতে আমরা তৎপুরুষ সমাজকে আমরা শ্রেণীবিভাগ করছি, সেই কারক ও অকারক সম্পর্কের ভিত্তিতে তৎপুরুষ সমাজকে যে কটি ভাগে ভাগ করছি সেগুলো হচ্ছে: 1 নম্বর হচ্ছে কর্ম তৎপুরুষ, 2 নম্বর হচ্ছে করণ তৎপুরুষ, 3 নম্বর হচ্ছে অধিকরণ তৎপুরুষ, 4 নম্বর অপদান তৎপুরুষ, 5 নম্বর হচ্ছে নিমিত্ত তৎপুরুষ, আর 6 নম্বর হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। আর যদি আমরা ব্যাকে অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে গঠন ও অর্থ অনুযায়ী যে প্রকারভেদটা করছি, সেখানে মূলত আমরা 5টি ভাগে ভাগ করছি তৎপুরুষ সমাসকে। কি কি? উপপদ তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, নং তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ আর ব্যাপ্তি তৎপুরুষ। তো এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি, এই তৎপুরুষ সমাসের যে প্রকারভেদ, সেটা হচ্ছে কারক ও অকারক সম্পর্কের ভিত্তিতে যে তৎপুরুষ সমাসকে আমরা ভাগ করছি, সেটাকে হচ্ছে মূলত 6 ভাগ। সেইটা আমাদের আজকের আলোচনার বিষয়। তো তৎপুরুষ সমাসকে এই যে কারক আর অকারক সম্পর্কের ভিত্তিতে শ্রেণীবিভাগ বলছে, এই শ্রেণীবিভাগের যে ভাগটা বলছে, এই সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এখন কারক আর অকারক সম্পর্কের ভিত্তিতে যদি তৎপুরুষ সমাসকে আমরা শ্রেণীবিভাগ করি, তাহলে প্রথমে আমাদের জানা প্রয়োজন যে কারক আর অকারকটা কি। তো দশম শ্রেণীর ব্যাকরণের পাঠ্যপুস্তকের সিলেবাসে আমরা দেখেছিলাম কারকের একটা আলাদা অধ্যায় ছিল, এবং সেই কারকের অধ্যায় আমরা যখন পড়তে গিয়েছি, সেই কারকের অধ্যায়তে কারক আর অকারক বলতে কি বোঝায়, ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক বা ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, তাকে আমরা বলেছিলাম কারক। মূলত যদি একটা বাক্য থাকে, সেই বাক্যের মধ্যে মূল কেন্দ্রবিন্দুতে যদি ক্রিয়াপদ থাকে, তাহলে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যদি সম্পর্ক থাকে, তখনই সেটাকে আমরা কারক বলবো। কারণ ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক যদি না থাকে, তাহলে সেটা কখনোই আমাদের পক্ষে কারক করা সম্ভব নয়। এটা বলেছিলাম কারক। আর ক্রিয়াপদের সঙ্গে যাদের সরাসরি সম্পর্ক নেই, র আর এর বিভক্তি যোগ হয়, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে যার সম্পর্ক নেই, তার মানে সেটা কারক নয়। আর যেটা কারক নয়, সেটা হচ্ছে অকারক। এবার প্রশ্ন হচ্ছে যে কোনগুলি কারক, কোনগুলি কারক নয়। এটা আগের অধ্যায়ে আলোচনা করেছি, তবু প্রাথমিক পর্যায়ে আমাদেরকে বোঝার জন্য একটু ধারণা গড়ে তোলা প্রয়োজন। তো কারক হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে নামপদের বা অন্যান্য পদের যে সম্পর্ক থাকে, তাকে বলে কারক। যেমন বলেছিলাম, মালতী সকালে ফুল তোলে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বাক্যটা এখানে বললাম যে মালতী সকালে ফুল তোলে, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটি? আমরা বোর্ডে লিখবো না, আমরা বুঝবো। মালতী সকালে ফুল তোলে একটা বাক্য যদি দেওয়া থাকে, তো সেই বাক্যের মধ্যে এখানে ক্রিয়াপদ কোনটি? এখানে হচ্ছে ক্রিয়াপদ হচ্ছে তোলে। তাহলে কারক কাকে বলছে? যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক। তাহলে একটা বাক্য যদি দেওয়া থাকে, বাক্যের মধ্যে যদি পদ থাকে, এবং সেই পদের মধ্যে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ওই পদগুলির মধ্যে থেকে ক্রিয়াপদটাকে খুঁজে বের করা। তো ক্রিয়াপদ যদি আমরা খুঁজে বের করতে যাই, তখন আমাদের খুঁজতে হচ্ছে কাকে? তখন খুঁজতে হচ্ছে ক্রিয়াপদ। তো ক্রিয়াপদ হচ্ছে মালতী সকালে ফুল তোলে, এই বাক্যের মধ্যে তোলে হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যদি সম্পর্ক আমরা বের করতে পারি বা সম্পর্ক যদি থাকে সেটা আমরা দেখাতে পারি, তাহলে জানবো সেটা কারক। আর যদি দেখি সরাসরি সম্পর্ক নেই, তাহলে কিন্তু সেটা কারক নয়। তো মালতী সকালে ফুল তোলে, তোলে যদি ক্রিয়াপদ হয়, কি তোলে? ক্রিয়াপদকে যদি কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর আসে, তার মানে সেটা কারক। কি তোলে? ফুল তোলে। ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে প্রশ্ন আসে, কি বা কাকে দিয়ে, তাহলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে কর্মকারক। বলেছিলাম আগে। কে তোলে? মালতী তোলে। তাহলে মালতীর সাথে ক্রিয়াপদের সম্পর্ক রয়েছে, তার মানে এটাও কারক। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি উত্তর আসে, সেটা হচ্ছে কর্তৃকারক। কখন তোলে? কবে, কখন, কোথায়, স্থান, কাল, সময় যদি বোঝে, তাহলে সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে সকালে হচ্ছে অধিকরণ কারক। তার মানে এই ক্রিয়াপদের সঙ্গে বাকি যে পদগুলো আমরা বললাম, মালতী সকালে ফুল তোলে, তোলে ক্রিয়াপদের সঙ্গে ফুলের সম্পর্ক রয়েছে, তাই ওটা কারক হচ্ছে। তোলে ক্রিয়াপদের সঙ্গে সকালের সম্পর্ক রয়েছে, তাই সেটা কারক। আবার তোলে ক্রিয়াপদের সঙ্গে
মালতীর সম্পর্ক রয়েছে, তাহলে সেটাও কারক। তো মালতী সকালে ফুল তোলে, এটা হচ্ছে কারক। এবারে বলছে ক্রিয়াপদের সঙ্গে যে পদ, যদি কোনো পদের সম্পর্ক সরাসরি না থাকে তাহলে সেটা কারক নয়। কারক নয় মানে হচ্ছে নয় কারক, সেটা হচ্ছে অকারক। তাহলে এবারে বোঝা গেল যে কারক আর অকারক সম্পর্কের ভিত্তিতে প্রকারভেদ যদি করি, তো কারক কোনগুলো? কারক মূলত হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক। আর আমরা অকারক বলি সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। এখানে সেই অকারকের মধ্যে একটা আছে সম্বন্ধ তৎপুরুষ। তো সেইগুলোকে যখন কারক ছিল, সেই কারকের সম্পর্কের ভিত্তিতে তো সমাজটাকে নির্ণয় করতে হচ্ছে। এখানে সেই হিসেবেই কর্তৃকারক নেই, এখানে কর্ম তৎপুরুষ আছে, করণ তৎপুরুষ আছে, অধিকরণ তৎপুরুষ, অপাদান আছে, নিমিত্ত তৎপুরুষ আছে, আরেকটা তৎপুরুষ আছে, সেটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। তো আমরা আলোচনা করব এই সমাসের এই কারকের সম্পর্কের ভিত্তিতে যে শ্রেণী বিভাগ রয়েছে সেগুলোর সমাস সম্পর্কে আমরা ধারণা তৈরি করব। কর্ম তৎপুরুষ, এই সমাসের মধ্যে পূর্বপদে থাকা যে পদটি রয়েছে সেটার সাথে একটা কে বিভক্তি থাকে এবং এটাকে কর্মের ভাব প্রকাশ পায়, সেজন্য এটাকে বলে কর্ম তৎপুরুষ। একই রকম ভাবে করণ তৎপুরুষে সমাসের মধ্যে পূর্বপদে থাকে দ্বারা দিয়া কর্তৃক, এগুলো হচ্ছে অনুসর্গ থাকে এবং এটার মধ্যে একটা করণের ভাগ আছে। কোনো কিছুর দ্বারা যখন কিছু করা হয় করণের একটা ভাব প্রকাশ পাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে করণ তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষ স্থানকাল সময় বোঝা, এ তে অন্তস্থ, এগুলো হচ্ছে অধিকরণ কারকের বিভক্তি। এই বিভক্তি যদি প্রকাশ পায় পূর্বপদের মধ্যে সমাসে, এটাকে তখন বলা হচ্ছে অধিকরণ তৎপুরুষ। আর অপাদান হচ্ছে হইতে থেকে চেয়ে যদি অনুসর্গ থাকে সেটাকে অপাদান বলছে। উদ্দেশ্যের জন্য নিমিত্ত যদি থাকে তখন সেটা বলা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ। আর র বা এর বিভক্তি থাকে যদি কোনো সমাসে, তাহলে সেটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। এবার এই যে সমাস, কর্ম তৎপুরুষ সমাস, করণ তৎপুরুষ সমাস, অধিকরণ তৎপুরুষ সমাস, অপাদান তৎপুরুষ সমাস, নিমিত্ত তৎপুরুষ সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস, এগুলো সম্পর্কে আমরা উদাহরণের সাহায্যে বিস্তারিতভাবে একটু আলোচনা করব। তাহলে আমাদের এই যে শ্রেণীবিভাগগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটা ধারণা পরিষ্কার হবে। তো আমরা শুরু করি, এই শ্রেণীবিভাগগুলো একটু আলোচনা করে নিই, তার পরবর্তী ক্লাসে আমরা এই গঠন ও অর্থ অনুযায়ী যে প্রকারভেদটা রয়েছে এই সম্পর্কে আমরা আলোচনা করব। শুরু করা যাক।